২২ বছর বয়সী একটি ছেলে সাধারণ পোশাকে, চোখে চিন্তা আর কপালে ঘাম নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তার কাঁধে একটি পুরনো ব্যাগ আর হাতে একটি টিকিট শক্তভাবে চেপে ধরা ছিল, যেন তার সমস্ত আশা ওই কাগজের টুকরোটির সাথে বাঁধা। সে দ্রুত দৌড়ে বিমানবন্দরের অর্থাৎ এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল এবং দ্রুত শ্বাসপ্রশ্বাসের মাঝে হালকা কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বলছিল, হে ভগবান, শুধু সময় মতো যেন পৌঁছে যাই। সে কোনো সাধারণ ছেলে ছিল না, সে ছিল দিল্লি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বাবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় সে আজ তাড়াহুড়ো করে দিল্লি ফিরে যাচ্ছিল। সিকিউরিটি গেটে লম্বা লাইন লেগেছিল। লোকেরা তাদের দামি স্যুটকেস টেনে নিয়ে কথা বলতে ব্যস্ত ছিল। কোথাও থেকে পারফিউমের সুগন্ধ আসছিল, কোথাও মোবাইলের রিংটোন। সেই ছেলেটি তাদের মাঝে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছিল। ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, মুখে ঘাবড়ানো ভাব এবং আশা দুটোই একসাথে দেখা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন সে গেট পার হতে যাচ্ছিল, তখনই হঠাৎ এক ভারী চেহারার ধনী ব্যক্তি দ্রুত ঘুরে তার সাথে ধাক্কা খায়। ধাক্কা লাগতেই সেই ধনী লোকটির দামি ঘড়ির বেল্ট খুলে যায় এবং তার কফির কাপটি পড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। সে রেগে গিয়ে সাথে সাথেই ছেলেটির উপর চিৎকার করে উঠল, আরে, দেখে চলতে পারিস না তোরা? সব জায়গায় ঢুকে পড়িস যেন এটা কোনো স্টেশন। ভিড় এক মুহূর্তের জন্য থেমে গেল। সবার দৃষ্টি এখন সেই ছেলেটির ওপর। ছেলেটি ঘাবড়ে গিয়ে হাত জোড় করল। তার গলা কাঁপছিল, কিন্তু বলার ভঙ্গিটা ছিল সম্মান এবং বিনয়ে ভরা। সে ধীরে করে বলল, সরি স্যার, আমার ভুল হয়েছে, দয়া করে যেতে দিন, আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি। ধনী লোকটি নিজের ঘড়ি ঝেড়ে নাক খুঁচকে বলল, দিল্লি? তোর মতো লোকজনকে তো ট্রেনের জেনারেল বগিতে বসার যোগ্য লাগে, আর এখানে এয়ারপোর্টে ঢুকে এসেছিস। সে হাসল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকও হাসল। তার কণ্ঠে অহংকার আর তিরস্কার দুটোই ভরা ছিল। সে ছেলেটির দিকে তাকিয়ে বলল, নিজের জামা কাপড় দেখেছিস? কারোর কি মনে হয় যে তোর কাছে ফ্লাইটের টিকিট থাকবে? কোথাও থেকে চুরি করা তো নয়। ছেলেটি নিজের পকেট থেকে টিকিট বের করল। দু হাতে সেটি ধরে সাবধানী ধীরে করে বলল, না স্যার, এটা আমার টিকিট, আমি নিজে কিনেছি। শুধু আমাকে সময় মতো যেতে দিন, খুব জরুরি কাজ আছে। ধনী লোকটি টিকিটটি তার হাত থেকে ছিনিয়ে নিল, এক পলক দেখল এবং অট্টহাসি হাসল। বিজনেস ক্লাস? বাবা, এত সাহস কোথা থেকে এলো? কোথাও ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট আউট তো বের করিসনি, নাকি কোনো ধনীর টিকিট চুরি করে নিয়েছিস? ভিড়ে কিছু লোক হাসতে লাগল, কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করল। ছেলেটি কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে লজ্জা নয়, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে আগে থেকেই জানত যে এসবই সময়ের খেলা। ধনী লোকটি সিকিউরিটি গার্ডকে ইশারা করল এবং বলল, গার্ড, একটু চেক করো এর টিকিটটা। আমার মনে হয় না এটা আসল, আজকাল তো ঠকবাজরা সব জায়গায় পৌঁছে গেছে। সিকিউরিটি গার্ড টিকিটটি স্ক্যান করল। সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হলো এবং স্ক্রিনে সবুজ আলো জ্বলে উঠল। ভ্যালিড বিজনেস ক্লাস টিকিট। ভিড়ের মধ্যে নীরবতা নেমে এলো। ধনী লোকটির মুখের হাসি এক মুহূর্তে গায়েব হয়ে গেল। সে অপ্রস্তুত হয়ে বলল, এটা কিভাবে হতে পারে? এই টিকিট আসল হতে পারে না। সিকিউরিটি গার্ড বলল, স্যার, এটি আসল এবং ওনার নামও ফ্লাইট লিস্টে আছে। এখন সবাই সেই ছেলেটিকে অন্য চোখে দেখতে লাগল। কিছু লোক ফিসফিস করে বলল, সত্যিই বিজনেস ক্লাস? একে তো মনেই হচ্ছিল না। ধনী লোকটির মুখে রাগ আর অপ্রস্তুত হওয়ার এক মিশ্র অভিব্যক্তি। সে রেগে গিয়ে টিকিটটি টুকরো টুকরো করল এবং মাটিতে ছুঁড়ে ফেলল। এখন তো আর যেতে পারবি না, এই জায়গা তোর মতো লোকদের জন্য নয়। ছেলেটি নিচু হল, ধীরে ধীরে সেই টুকরোগুলো তুলে নিল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর খুব শান্ত স্বরে বলল, 2 পয়সা রোজগার করে নিজেকে ধনী ভাবছেন? আপনি আমাকে চেনেন না, খুব বড় ভুল করছেন। চাইলে আমি আপনাকে 2 মিনিটে ধ্বংস করে দিতে পারি। তার কথাগুলোর সাথে সাথে পুরো পরিবেশে একটি অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। লোকজনের হাসি থেমে গেল। সেই ছেলেটি ধীরে ধীরে কাগজের টুকরোগুলো সোজা করল, সেগুলোর উপর আঙুল বুলিয়ে দিল, যেন কোনো ভাঙা স্বপ্ন জোড়ার চেষ্টা করছে। চোখে হালকা জল ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। সে নিজের ব্যাগের চেন খুলল, ভেতর থেকে পাসপোর্ট বের করল এবং সিকিউরিটির কাছে গিয়ে বলল, স্যার, দেখে নিন, এটা আমার পাসপোর্ট, আসল টিকিট ছিল, কিন্তু ভুল করে ফেসে গেল। প্লিজ, আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি। সিকিউরিটি গার্ড, যে মাত্র কয়েক মিনিট আগে সেই ধনী লোকটির ইশারায় হাসছিল, সে ঘড়ি দেখল, হাই তুলল এবং বলল, দেখুন ভাই, এখন এই টিকিট ছিঁড়ে গেছে,
আমরা এভাবে ভেতরে যেতে দিতে পারি না। নিয়ম হলো টিকিট ড্যামেজ হলে আবার কনফার্ম করাতে হয়। যান কাউন্টারে যান। ছেলেটি বলল, কিন্তু স্যার, আমার ফ্লাইট টাইম মতো আছে, আর মাত্র কয়েক মিনিট বাকি। আমি এখন কাউন্টারে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে। গার্ড কঠোর স্বরে বলল, তাহলে মিস হয়ে যেতে দিন। আমাদের কাছে সময় নেই কারোর গল্প শোনার। ধনী লোকেরাও লাইনে দাঁড়ায়, আপনি কি এমন বিশেষ? সেই ছেলেটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ভিড় তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিছু লোক তাকে দেখে হাসছিল, কেউ কেউ মাথা নেড়ে এগিয়ে গেল। বিমানবন্দরের কাঁচের দেয়াল থেকে আসা তীব্র আলো তার মুখে পড়ছিল, এবং সেই আলোর মাঝে তার মুখটি কোনো ক্লান্ত কিন্তু দৃঢ় মানুষের প্রতীকে পরিণত হল। সে ধীরে করে বলল, স্যার, আমি যদি বলি যে এই সফর আমার জীবনের সবচেয়ে জরুরি সফর, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? গার্ড হেসে বলল, সবাই এটাই বলে ভাই। কারোর বিয়েতে যেতে হবে, কারোর মায়ের সাথে দেখা করতে হবে, কারোর চাকরির ইন্টারভিউ আছে, কিন্তু এখানে নিয়ম সবার ওপরে। ঠিক সেই সময় পাশ দিয়ে সেই ধনী লোকটি গেল, যে কিছুক্ষণ আগে তাকে নিয়ে মজা করছিল। সে এখনও হাসছিল, নিজের দামি স্যুটের কলার ঠিক করল এবং বলল, এখনও এখানেই দাঁড়িয়ে আছিস? বুঝলি না যে এই জায়গা তোর মতো লোকদের জন্য নয়? ধমকি দেওয়া সাধারণ ব্যাপার, কিন্তু সেটা পূরণ করার ক্ষমতা তোর মতো লোকদের নেই। যা বাবা, অন্য কোথাও ভাগ্য পরীক্ষা কর। ছেলেটি তার দিকে তাকালো, কিন্তু উত্তর দিল না। শুধু তার চোখে এমন একটি শান্তি ছিল, যা হয়তো সেই লোকটির জন্য সবচেয়ে বড় উত্তর। সে ধীরে ধীরে এয়ারলাইন কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে একজন যুবতী বসেছিল, মুখে মেকআপ, কিন্তু বলার ভঙ্গিটা ছিল বিরক্তিতে ভরা। সে কম্পিউটার স্ক্রিনের দিকে ঝুঁকে টাইপ করতে করতে বলল, হ্যাঁ বলুন, কি সমস্যা? ছেলেটি বিনম্রভাবে উত্তর দিল, ম্যাডাম, আমার টিকিট বিজনেস ক্লাসের ছিল, কিন্তু ভুল করে ছিঁড়ে গেছে। দয়া করে চেক করে নিন। আমার আজই দিল্লি পৌঁছানো খুব জরুরি। সে তার দিকে তাকালোও না, শুধু টাইপ করতে করতে বলল, আপনার নাম? ছেলেটি বলল, আদিত্য। সে আবার জিজ্ঞেস করল, পুরো নাম? আদিত্য মেহরা। সেই নাম শুনে সে কপাল কোঁচকাল, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো এবং বলল, এখানে তো কোনো আদিত্য মেহরাকে দেখা যাচ্ছে না, হয়তো আপনি ভুল ফ্লাইট বুক করেছেন। ছেলেটি একটু ঝুঁকে বলল, না ম্যাডাম, এটাই ফ্লাইট, দেখুন আমার ইমেলে কনফার্মেশনও আছে। সে বিরক্ত হয়ে বলল, আপনার কি বোঝার ক্ষমতা নেই? আমাদের কাছে রোজ 100 জন আসে ভুয়ো টিকিট নিয়ে, সবাই বলে খুব জরুরি, কিন্তু সিস্টেমে নাম নেই মানে টিকিট ভ্যালিড নয়। এবার প্লিজ অন্যদের সময় নষ্ট করবেন না। সে হাতের ইশারায় তাকে সরে যেতে বলল। আদিত্য কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। চারপাশে মানুষজন, কারোর হাতে কফি, কারোর কানে ইয়ারপড, প্রতিটি মুখ ব্যস্ত, প্রতিটি হৃদয়ে নিষ্ঠুর। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, নিজের পকেট থেকে টিকিটের টুকরোগুলো বের করল, সেগুলোকে আবার জোড়ার চেষ্টা করল, কিন্তু এবার টুকরোগুলো যেন তার আঙুল থেকে পিছলে যাচ্ছিল। তার চোখ লাল হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে সিকিউরিটির দিকে তাকালো এবং বলল, স্যার, আপনি যদি চান তো আমি আপনাকে আমার কনফার্মেশন মেল দেখাতে পারি। দেখুন, শুধু 1 মিনিট। গার্ড কঠোর স্বরে উত্তর দিল, দেখুন ভাই, ইমেল দিয়ে আমাদের কিছু যায় আসে না, আমাদের কাছে সিস্টেম আছে, যদি তোমার নাম না দেখায় তাহলে তুমি ভেতরে যেতে পারো না। এবার সরুন এভাবে থেকে, ভিড় হচ্ছে। সে নিজের পকেটে মোবাইল রাখল, একটি গভীর শ্বাস নিল এবং চুপচাপ পিছিয়ে গেল। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ধীরে করে ফিসফিস করল, হয়তো সময় আমার উপর অসন্তুষ্ট। আর তখনই পুরো এয়ারপোর্ট হঠাৎ গোলমালে ডুবে গেল। অ্যানাউন্সারের কণ্ঠস্বর স্পিকারে প্রতিধ্বনিত হল, অ্যাটেনশন প্লিজ, অল ফ্লাইটস আর টেম্পোরারিলি অন হোল্ড। এক বিশেষ ভিভিআইপি বিমান নামতে চলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম স্থগিত করা হলো। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। কাউন্টারে সেই মেয়েটি যে মাত্র কয়েক মিনিট আগে আদিত্যের উপর বিরক্ত হচ্ছিল, এখন তার বন্ধুদের বলল, জানি না কে এই ভিভিআইপি, হয়তো কোনো খুব বড় ব্যবসায়ী। ধনী লোকটি যে পাশে দাঁড়িয়েছিল হেসে বলল, নিশ্চয়ই কোনো কোটিপতি হবে, এমন লোকদের জন্যই তো এই এয়ারপোর্ট তৈরি হয়েছে, আমাদের জন্য নয়, তাদের জন্য। আদিত্য দুয়ে দাঁড়িয়ে সব শুনছিল। মেয়েটি তার কাছে এলো, চোখে কটাক্ষ আর গলায় তিক্ততা ছিল। আরে বাহ, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? এই ধরনের লোকেরা তো কফি কাউন্টারেও জায়গা পায় না, আর তুমি এখানে বিজনেস কাউন্টারে, কি মজা। আদিত্য চুপচাপ শুধু নিজের টিকিট দেখানোর চেষ্টা করল, কিন্তু প্রিয়ার অসভ্যতা বাড়তেই থাকল। প্রিয়া কড়া গলায় বলল, চলো সরো, এই ধরনের লোক আমাদের বিরক্ত করে।
আমাদের সবার কাজ আছে, তোমার কাহিনী আমার শুনতে হবে না। আদিত্য শান্তভাবে বলল, ম্যাডাম, আমার ফ্লাইট আছে, আমি সব কিছু আগে থেকেই কনফার্ম করিয়ে নিয়েছি। প্রিয়া হাসি থামাতে পারল না। তারপর হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধে ধাক্কা মারল। সেই ধাক্কা এত জোরে ছিল যে আদিত্য ভারসাম্য হারিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল। সিকিউরিটি গার্ড সাথে সাথেই মাঝে এসে আদিত্যকে ধরে বাইরে বের করার চেষ্টা করল। প্রিয়া বলল, দেখেছেন, আমি বলেছিলাম এমন লোক এখানে টেকে না, বাইরে বের করো একে। আদিত্যের চোখে ক্রোধের এক ঠান্ডা আভাস এল, কিন্তু বাহ্যিকভাবে সে নিয়ন্ত্রিত রইল। সে ধীরে ধীরে উঠল, টিকিটের ছেঁড়া টুকরোগুলো হাতে চাপল এবং প্রিয়ার দিকে সোজা দাঁড়িয়ে গলা কড়া করে বলল, তুমি ভাবো যে তুমি কারোর থেকে উপরে? তোমার মনে হয় তোমার হাসি কারোর দুঃখকে ছোট করে দেবে? প্রিয়া এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা সেই ধনী লোকটি দুজনেই একসাথে অট্টহাসো হাসল। ধনী লোকটি তার উঁচু সরে গর্বভরা শব্দ ছুড়ে মারল, হাসো না বাবা, এটা আমাদের দুনিয়া, তোর মতো লোক এখানে টিকতে পারবি না, আজ ভাগ্য পরীক্ষা করতে যাবি তো পিটুনি খাবি। আদিত্য মনে মনে ভেবেছিল যে হয়তো আমার সময় খুবই খারাপ। আদিত্যের মুখ গরম হল, চোখ চকচক করে উঠল এবং এক মুহূর্তের জন্য সবকিছু ধীর মনে হল। তারপর সে গভীর শ্বাস নিয়ে সরাসরি ধনী লোকটির দিকে ঝুঁকে বলল, কণ্ঠে এত ঠান্ডা ভাব ছিল যে সোনারা কেঁপে উঠল, নিজেকে খুব ধনী ভাবিস, তাই না? খুব বড় মনে করিস? শোন, আমি তোকে মনে করিয়ে দিই, ধনী হওয়া শুধু টাকা দিয়ে হয় না, আর যদি তুই আমার ওপর আর এক পা বাড়াস তাহলে আমি এখনই তোকে ধ্বংস করে দেব, বুঝলি? ভিড় চুপ হয়ে গেল। প্রিয়ার মুখে সন্দেহের রেখা টান পড়ল। সে হয়তো এই ধরনের চ্যালেঞ্জের আশা করেনি। আদিত্য আর কোনো ইশারা না করে নিজের পকেট থেকে ফোন বের করল, কিন্তু তার কণ্ঠ এখন নরম নয়, বরং আজ্ঞাপ্রদে ছিল। সে একটি নম্বর ডায়াল করল, আর যখন অন্যদিকে আওয়াজ এলো তখন আদিত্যের সুর ছিল কমান্ডিং। হ্যালো, সাথে সাথেই এয়ারপোর্ট কন্ট্রোলকে জানাও, ল্যান্ডিং এবং ট্যাক্সি পরিষেবা বন্ধ করে দাও, পুরো টার্মিনালের পরিষেবা বন্ধ করে দাও, কাউকে ভেতরে আসা যাওয়ার অনুমতি দেবে না। কিছু মুহূর্তের মধ্যেই বিমানবন্দরে হঠাৎ অ্যালার্টের আওয়াজ প্রতিধ্বনিত হল, SMS টোনের মতো তীব্র, এবং তারপর অ্যানাউন্সমেন্টের কড়া বার্তা। মনোযোগ দিন, সমস্ত গ্রাউন্ড অপারেশন স্থগিত করা হয়েছে। সুরক্ষা প্রোটোকলের কারণে সমস্ত বোর্ডিং, অবতরণ, জ্বালানি ভর্তি করা এবং ট্যাক্সি পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। সমস্ত যাত্রী অনুগ্রহ করে পরবর্তী নোটিশ না যাওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানেই থাকুন। একটি ঠান্ডা নীরবতা ছড়িয়ে পড়ল। লোকেরা নিজের নিজের মোবাইল স্ক্রিন দেখতে লাগল। কিছু লোক অবাক হয়ে একে অপরের দিকে দেখল, আর সেই ধনী লোকটি, যার হাসি এখনও প্রতিধ্বনিত হচ্ছিল, এখন তার পায়ের নিজের ভরসা যেন হারিয়ে যাচ্ছে। প্রিয়াজি মাত্র কয়েক মিনিট আগে আদিত্যকে ধাক্কা মেরে বাইরে বের করাচ্ছিল, এখন হঠাৎ নিজেকে অসহায় অনুভব করল। ধনী লোকটি যে এখনও হাসছিল, তার মুখ লাল হয়ে গেছে আর তার ঠোঁট আটা ছিল। আদিত্য কোনো বাহানা করল না, শান্তভাবে দাঁড়িয়েছিল। তার মুখে না ছিল রাগ, না ছিল গর্ব, শুধু একটি ঠান্ডা স্থিরতা। বিমানবন্দরের বড় বড় দরজা, যাদের পাখা খোলা ছিল, এখন বন্ধ হতে দেখা গেল। বোর্ডে অপারেশনস হল্টেড ঝলসে উঠল, এবং পুরো হল হঠাৎ সে একটা লোকের তুলনায় ছোট হয়ে গেল, যাকে এতক্ষণ সবাই কেবল পোশাকের ভিত্তিতে বিচার করেছিল। ভিড়ের ফিসফিসি বেড়ে গেল, লোকেরা একে অপরের সাথে ফিসফিস করতে লাগল। ক্যামেরাওয়ালা যুবক রেকর্ড বন্ধ করে ধীরে ধীরে পিছিয়ে গেল। ধনী লোকটি তার মাথা নিচু করতে দেখা গেল, আর প্রিয়া উদাসীন হয়ে পেছন ফিরে সরে গেল। তার চোখে এখন লজ্জা এবং ভয়ের মিশ্র ভাব। আদিত্য নিজের ফোন পকেটে রাখল, টিকিটের ছেঁড়া টুকরোগুলো যত্ন করে গুছিয়ে নিজের পকেটে রেখে দিল, এবং নিঃশব্দে সেই কাউন্টারের দিকে হেঁটে গেল যেখানে তাকে এর আগে অপমান করা হয়েছিল। এবার সবাই তার দিকে তাকাতে বাধ্য ছিল। আদিত্য এখন শান্তভাবে দাঁড়িয়ে, তার মুখে না রাগ না গর্ব, শুধু একটি ঠান্ডা আত্মবিশ্বাস। সেই সিকিউরিটি গার্ড যে কিছুক্ষণ আগে তাকে ধাক্কা মেরে বাইরে করেছিল, এখন নিজেই বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে। চারপাশে লোকে ফিসফিস করছে, কে এই লোক? সে কিভাবে পুরো এয়ারপোর্টকে থামিয়ে দিল? কোথাও কোনো বড় লোক তো নয়। প্রিয়া, যে কিছুক্ষণ আগে নিজের নখ দেখিয়ে তাকে বাইরে বের করিয়েছিল, এখন নিজের জায়গায় শিহরিত হয়ে বসে আছে। তার ঠোঁটে এখন হাসি নেই, শুধু ভয় যে সে কোথাও কোনো ভুল লোকের সাথে ঝামেলা করেনি তো। ঠিক সেই সময় বিমানবন্দরের প্রধান দরজা দিয়ে 4 জন কালো স্যুট পরা সিকিউরিটি অফিসার ভেতরে এলো। তাদের হাতে ওয়াকিটকি এবং তাদের হাঁটার ভঙ্গিতে শৃঙ্খলা। সবাই দাঁড়িয়ে গেল। তাদের পিছনে পিছনে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এলো, যে ঘাবড়ে গিয়ে সরাসরি আদিত্যের দিকে এগিয়ে গেল। জেনারেল ম্যানেজার ভয়ে ভয়ে বলল, স্যার, আমরা খুবই দুঃখিত, আমরা জানতাম না যে আপনি নিজে এখানে এসেছেন। আপনার সিকিউরিটি টিমকে তথ্য দেওয়া হয়নি, না হলে এই সব হতো না।
ভিড় স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। ধনী লোকটি, যে কিছুক্ষণ আগে গর্বের সাথে বলছিল, নিজের ভাগ্য পরীক্ষা করে নে বাবা, এখন ধীরে ধীরে দাঁড়ালো। তার মুখ থেকে সব রং উড়ে গেল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, স্যার, স্যার, এই স্যার কে স্যার? জেনারেল ম্যানেজার উত্তর দিল, আপনি জানেন না, ইনি আদিত্য সিংহানিয়া, এয়ারফ্লো গ্রুপের মালিক, সেই লোক যার কোম্পানি এই পুরো বিমানবন্দরের ৭০% পরিষেবা সামলায়। ভিড়ে নীরবতা আরও গভীর হল। প্রতিটি দৃষ্টি এখন আদিত্যের দিকে স্থির। তাকে আর কোনো গরিব ক্লান্ত ছেলের মতো দেখাচ্ছিল না। তার মুখে কঠোরতা, চোখে অভিজ্ঞতা এবং হাঁটার ভঙ্গিতে সেই স্থিরতা ছিল যা কেবল সেই সব লোকের মধ্যেই থাকে যারা জীবনের প্রতিটি ধাক্কা থেকে কিছু শিখেছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। সেই ধনী লোকটির সামনে এসে দাঁড়াল। দুজনের চোখ মিলল। ধনী লোকটির মাথা ঝুঁকে গেল। আদিত্যের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতর পর্যন্ত কেটে দেওয়ার মতো ছিল। সে বলল, কিছুক্ষণ আগে তুমি বলেছিলে যে এই জায়গা আমার মতো লোকদের জন্য নয়। এখন বলো কে আসল মালিক এই জায়গার? ধনী লোকটির চোখ ঝুঁকে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। আদিত্য ঘুরে সিকিউরিটি গার্ডের দিকে তাকালো, যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে। তুমি শুধু আমার নয়, এই ইউনিফর্মেরও অপমান করেছ। দারিদ্র্য বা সরলতাকে কখনো দুর্বলতা ভেব না, কারণ যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে সে দুনিয়াকে আসল চেহারা দেখানোর ক্ষমতা রাখে। আদিত্যের কণ্ঠ পুরো বিমানবন্দরে প্রতিধ্বনিত হল। লোকের চোখ ভরে এলো, কেউ মাথা নিচু করে ভাবতে লাগল। সে এবার প্রিয়ার দিকে ঘুরল। সে এখনও চুপ, চোখে অনুতাপ এবং মুখে ভয়। আদিত্য কিছু মুহূর্ত তাকে দেখল, তারপর ধীরে করে বলল, তুমি আমাকে নোংরা পোশাকে দেখলে আর সিদ্ধান্ত নিয়ে নিলে যে আমি ছোট। কখনো কাউকে তার অবস্থা দিয়ে বিচার করো না, নাহলে জীবন একদিন তোমাকেও আয়না দেখিয়ে দেবে। মেয়েটির চোখ থেকে জল পড়তে লাগল। সে মাথা নিচু করে শুধু বলল, আমাকে মাপ করে দিন স্যার। আদিত্য এক মুহূর্তের জন্য কিছু বলল না। তারপর তার দিকে না তাকিয়ে ধীরে করে বলল, ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলাবার চেষ্টা করে, শব্দে নয়, কাজে। সে নিজের ফোন বের করল এবং সেই কড়া কণ্ঠে আদেশ দিল, কন্ট্রোল রুম, সব পরিষেবা আবার চালু করে দাও। কিছু সেকেন্ডের মধ্যেই অ্যানাউন্সমেন্ট এলো, বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আবার শুরু করা হয়েছে। অস্থায়ী বিলম্বের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আলো আবার ঝলসে উঠল, বিমানবন্দরের কোলাহল ফিরে এলো, কিন্তু এবার পরিবেশে একটি অন্যরকম নীরবতা। সেই নীরবতা যা সবাইকে নিজের ভেতরে ঝাঁকি দিতে বাধ্য করে। আদিত্য নিজের ছেঁড়া টিকিটটি ধীরে করে দেখল, হাসল এবং বলল, কখনো কখনো জীবন আমাদের ফেলে না, বরং দেখায় যে আমাদের কোথায় দাঁড়ানো উচিত। সে এয়ারপোর্ট লাউঞ্জের দিকে হেঁটে গেল। পিছনে সেই ধনী লোকটি মাথা নিচু করে শুধু তাকে যেতে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই আদিত্যের ফোনে ফোন এলো। হ্যালো স্যার, আপনার বাবার শরীর এখন একেবারে ঠিক আছে, আপনার ঘাবড়ানোর দরকার নেই। এটা শুনে আদিত্যের মুখে হাসি এলো এবং তিনি একটু স্বস্তি পেলেন।